কয়েকটি গণমাধ্যমে নিজের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি এই ক্ষোভ জানান এবং একে নির্লজ্জ হলুদ সাংবাদিকতা হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে প্রশ্ন রাখেন, এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন? ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিং কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, বিএনপিও একই নীতি অনুসরণ করে অগ্রসর হচ্ছে। তাহলে কি তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনা খারাপ ছিলেন কিন্তু তার নীতি ভালো ছিল? ডাক্তার শফিকুর রহমানের দাবি, তার এই বক্তব্যের মূল সুর বা সেন্স উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিবর্তন করে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তিনি অভিযোগ করেন, কয়েকটি জাতীয় মিডিয়া বিএনপিকে বাদ দিয়ে উল্টো তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টা যেতে না যেতেই লেবাননে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় লেবানন প্রবাসী বাংলাদেশিদেরকে বৈরুতের 14টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার এক জরুরি সতর্ক বার্তায় সাবরা শাতিলা বুর্জ আল বারাজানে, আল রিহাব ও বাদারো সহ 14টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে বুধবারে মাত্র 10 মিনিটের ব্যবধানে 50টি যুদ্ধ বিমান নিয়ে দেশটির বৈরুত ও অন্যান্য অঞ্চলে 112-এরও বেশি বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। নারকীয় এই হামলায় প্রাণ হারিয়েছেন 300 জনেরও বেশি মানুষ। একই সঙ্গে আহত হয়েছেন 1,500-এর বেশি মানুষ। তবে এই হামলায় শেষ নয়, লেবাননে আরো ভয়ঙ্কর হামলার ইঙ্গিত দিয়ে রেখেছে ইসরায়েল। রাজধানীতে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে হামে আক্রান্ত শিশুর সংখ্যা কিছুটা বেড়েছে। চিকিৎসকরা বলছেন, প্রতিদিন বহির্বিভাগে যেসব শিশু আসছে তার বেশিরভাগ শিশুই হামের উপসর্গ নিয়ে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বস্তি এলাকা এবং ঘনবসতিপূর্ণ জনপদে বাতাসের মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। যেসব শিশুরা নিয়মিত টিকাদান কর্মসূচি বা ইপিআই শিডিউল থেকে বাদ পড়েছে তারাই মূলত এবার বেশি আক্রান্ত হচ্ছে। তবে আতঙ্কের বিষয় হলো, কিছু ক্ষেত্রে টিকা নেওয়ার শিশু মৃদু উপসর্গে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে আসা অভিভাবকরা জানিয়েছেন, প্রথমে তীব্র জ্বর ও কাশি হচ্ছে আর তার কয়েকদিন পরে শরীরে লালচে দানা ছড়িয়ে পড়ছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত 26 দিনে হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 143 জনে এবং হামে মৃত্যু হলো 23 শিশুর। বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশ জুড়ে জ্বালানি সংকট এখনো পুরোপুরি কাটেনি। ফলে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কোথাও কোথাও সরবরাহ বন্ধ। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। ফলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। অনেক পাম্পে জ্বালানি সংকট এতটাই তীব্র যে স্টক শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। এতে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াতে হচ্ছে গ্রাহকদের। দেশের অন্যান্য জেলাগুলোতেও দেখা গেছে একই চিত্র। এজন্য যে 500 টাকার তেল ভরতে বলে আমার হয়তো যায় এসে পুরোপুরি হয়ে যেত, কিন্তু আমি পেলাম 350 টাকা, 3 লিটার। আমি 15 দিনের গাড়ি নামাই না, কারণ আমি তো চাকরি করি, একটা বেসরকারি চাকরি করি, যে লাইন দাঁড়াই আমরা সিস্টেম থাকে না। বাইরে কিনতে গেলে আমার লাগে 20 টাকা 30 টাকা বেশি দেওয়া লাগে। এখান থেকে আমি পটুয়াখালী যাবো, কিন্তু অথচ আমার তেল দিতে 200 টাকা, সেটা তো হয় না। সরকার বলতেছে তেল মজুদ আছে, তবে এখানে ফার্মে তো তেল দিচ্ছে না। মেইন সমস্যাটা হচ্ছে মনে করেন চাষাবাদের উপর একটা বিশাল প্রভাব পড়তেছে। যাদের মনে করেন পানি উঠানো লাগে তারা হয়তো ঠিক মতো তেল না পাওয়াতে চাষাবাদের ক্ষতি হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে রিকশা রাখাকে কেন্দ্র করে দোকানদারের কিল ঘুষিতে আব্দুল লতিফ নামে এক রিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দক্ষিণ পোড়াগাঁও এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন জানান, বিকেলে বরপা এলাকার সেবা ফিলিং স্টেশনের পাশে জসিম নামের এক ব্যক্তির দোকানের সামনে রিকশা রেখে যান আব্দুল লতিফ। পরে রিকশা রাখাকে কেন্দ্র করে তার দোকানদার জসিমের সাথে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে জসিমের কিল ঘুষিতে আব্দুল লতিফ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জসিমকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফরিদপুরের মধুখালীতে সেবামূলক প্রতিষ্ঠান মালেকা চক্ষু হাসপাতালের 25 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মালেকা চক্ষু হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডাক্তার মাহবুব আল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ডক্টর রেজাই করিম, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার জাওদুল করিম, ভিশন আই হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদুল হাসান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা মালেকা চক্ষু হাসপাতালের 25 বছরের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সেবার মান আরও উন্নত ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে 12টি পদের মধ্যে বিএনপি পন্থী প্রার্থীরা 7টি ও আওয়ামী পন্থী স্বতন্ত্র প্রার্থীরা 5টি পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতপন্থী সবুজ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী পন্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে 8টি পদে অংশ নেন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল 4টা পর্যন্ত। নির্বাচনে 263 জন ভোটারের মধ্যে 250 জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে রাত 12টায় ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মোহাম্মদ সারওয়ার হোসেন। ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী 115 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সারা দেশে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা আরও বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের সংকট, সোনালী মুরগির রেকর্ড দাম এবং 80 টাকার নিচে পেঁপে, গাজর ছাড়া তেমন কোনো সবজিও নেই। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে গিয়ে দারুণ অস্বস্তিতে পড়ছেন সীমিত আয়ের মানুষেরা। রাজধানীর বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে। কাঁচা শাকসবজি যেমন টমেটো, করলা, ঢেঁড়স, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা করে আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা দরে। ডিম ডজন প্রতি 110 থেকে 120 টাকা, ব্রয়লার মুরগি 190 থেকে 210 টাকা, সোনালী মুরগি 450 টাকা। এদিকে গরু, খাসি পূর্বের মূল্য 800 আর 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজারও চড়া। সয়াবিন তেল 200 টাকা দরে বিক্রি হলেও দোকানগুলোতে রয়েছে বোতলজাত তেলের সংকট। বিক্রেতারা বলছেন জ্বালানির অপ্রতুলতার কারণে পরিবহনের খরচ বেড়েছে। সেই সঙ্গে অনেক সবজির মৌসুম শেষ হয়েছে। ক্রেতা সাধারণের অভিযোগ, বাজার মনিটরিং না থাকার কারণে বিক্রেতারা ইচ্ছে করে দাম বাড়াচ্ছেন। সব মিলিয়ে রাজধানী সহ সারা দেশের সবজি সহ নিত্যপণ্যের দাম চড়া। বাজার একটু চড়াই থাকে, চড়াই আছে এখন বর্তমানে সবকিছু চড়া। মুরগি কিনলাম, দেশি মুরগি 900 টাকা পিস কিনলাম। সরকার তো অনেক চেষ্টা করতেছে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু চেষ্টা সরকার করলে হবে না, তো জনগণও তো মানে সচেতন হইতে হবে, তাই না? পেঁপের দামটা বাড়তি আর কি, পেঁপের দাম বাড়তি, আপনার বেগুনের দাম বাড়তি, আপনার অন্য ঠিক আছে, সিজন নাই, সিমের দাম বাড়তি আর কি। গত এক মাসে যে মাছ নিয়েছিলাম 300 টাকা দিয়ে এখন 400-450 টাকা কেজি। সব কিছু মাছের দাম বেশি, সবজির দামও বেশি। গত সপ্তাহ থেকে মনে করেন বর্তমানে এখন মাছের আমদানিটা কম, খাল বিল যা আছে সব শুকিয়ে যেতেছে। প্রতি কেজিতে মাছের মাছ তো অনেকগুলো মানুষের যারা চাষ করে তাদের মাছ অনেক ক্ষতি হইতেছে। মাছের বাজার মোটামুটিভাবে ভালো, কিছু কিছু আইটেমের মাছ একটু বেশি দামি আর কি। ইলিশ মাছটা একটু দামি। দেশি মাছের দাম বেশি, মাংসের দাম বেশি, সবজির দাম আগে থেকে চড়া, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অ্যাকচুয়ালি মুরগির দাম বেশি ভাই, জায়গা থেকে আমরা মুরগির আমদানি কম, এর উপরে সোনালী মুরগি আমরা বিক্রি করতেছি 450 টাকা কেজি, আর নর্মাল মুরগি বিক্রি করতেছি 400 টাকা কেজি। আমার গোছের দাম বাড়ে নাই, আগে ঈদের পর থেকে 800 বিক্রি করতেছি, এখন 800 বিক্রি করতেছি।